আসসালামু আলাইকুম। ডিজিটাল মার্কেটিং এর নতুন আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে ডিজিটাল মার্কেটিং এর তৃতীয় ক্লাস। আমরা ইতিমধ্যে দুটি ক্লাস সম্পন্ন করেছি ডিজিটাল মার্কেটিং এ। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের ক্লাসের স্লাইডে। আমাদের কোর্সের নাম হলো ডিজিটাল মার্কেটিং ফান্ডামেন্টাল। আজকে তৃতীয় ক্লাস। চলে যাচ্ছে পরের স্লাইডে। এই স্লাইডগুলো নিয়ে আমাদের আগের ক্লাসগুলোতে কথা হয়েছে। আমরা শুধু আগের যে দুটো ক্লাস হয়েছে কোন কোন স্লাইড নিয়ে আমরা কথা বলেছি এটা একবার করে শুধু দেখে নেব। এই যে স্লাইডটাতে আমাদের টোটাল মডিউল কয়টা রয়েছে এবং ক্লাস সংখ্যা কয়টা, এটা নিয়ে আমাদের প্রথম ক্লাসে আলোচনা হয়েছে এবং ক্লাস টাইম কত থাকবে এগুলো নিয়ে আমাদের প্রথম ক্লাসে কথা হয়েছে। প্রথম ক্লাসে আমাদের এই স্লাইডটাও ছিল, যেখানে আমাদের যে মোট 12টি মডিউল রয়েছে, এই মডিউলগুলো কি কি মডিউল প্রথম ক্লাসে এগুলো নিয়ে আমাদের কথা হয়েছে। এরপরের স্লাইডে হোয়াট ইজ মার্কেটিং কি জিনিস, এটা দ্বিতীয় ক্লাসে, ঠিক আগের ক্লাসটাতে, এটা তৃতীয় ক্লাস, ঠিক আগের ক্লাসটাতে নিয়ে আমাদের কথা হয়েছে। ট্রেডিশনাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিং কি, কোর মার্কেটিং প্রিন্সিপালস ব্যাপারটা কি, এটা নিয়ে আমাদের দ্বিতীয় ক্লাসে কথা হয়েছে। দ্বিতীয় ক্লাসে আরো একটি স্লাইড নিয়ে আমাদের কথা হয়েছে, বেনিফিটস অফ ডিজিটাল মার্কেটিং, কি চ্যানেলসগুলো এবং ডিজিটাল মার্কেটিং এবং ট্রেডিশনাল মার্কেটিং এর যে পার্থক্য, এটা নিয়ে আমাদের দ্বিতীয় ক্লাসে কথা হয়েছে। আজকের ক্লাসে আমাদের এই স্লাইডটা থেকে আজকের ক্লাসে আমাদের কথা হবে। এই স্লাইডটাতে আমরা যে মডিউলটি নিয়ে আজকে কথা হবে সেই মডিউলটি হলো ডিজিটাল মার্কেটিং ফানেলস। ডিজিটাল মার্কেটিং ফানেল ব্যাপারটা হলো যে এইরকম একটা উপায় বা এইরকম একটা পদ্ধতি অবলম্বন করা, যেই পদ্ধতিতে আপনার কোম্পানি সম্পর্কে বা আপনার পণ্য, আপনার সার্ভিস সম্পর্কে একটা মানুষ হয়তো বা জানেই না বা আপনার কোম্পানিটাকে চেনে না, এরকম আননোন একজন পার্সন, কিন্তু সে আপনার সম্ভাব্য ক্লায়েন্ট। ধরেন আপনি যে ধরনের সার্ভিস দিচ্ছেন বা আপনি যে ধরনের পণ্য বিক্রি করেন, এই ধরনের পণ্য বা এই ধরনের সার্ভিসের প্রয়োজন আছে একজন ব্যক্তির, কিন্তু ওই ব্যক্তিটা আপনার কোম্পানিকে চেনেই না। তো এক সম্পূর্ণ নতুন একটা কোম্পানি একজন সম্ভাব্য ক্রেতার সামনে যখন আপনি তুলে ধরবেন, সেইখান থেকে কিছু ধাপ অবলম্বন করে ধাপে ধাপে একদম অপরিচিত একজন ব্যক্তিকে আপনার কাস্টমারে রূপান্তরিত করতে পারেন। এই যে প্রক্রিয়াগুলো এবং এই যে ধাপগুলো মিলেই একটা ফানেল তৈরি করে। এই ফানেলটাকে আমরা ডিজিটাল মার্কেটিং ফানেল বলি। এই ফানেলের যে স্টেজগুলো, সেই স্টেজের মধ্যে দেখেন এখানে লেখা রয়েছে অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট, কনসিডারেশন, কনভারসেশন এবং আরো কিছু আছে, যেমন লয়ালিটি আছে। এগুলা সম্পর্কে আমরা এরপরের স্লাইডটাতে আরেকটু বিস্তারিত জানবো। সো ডিজিটাল মার্কেটিং ফানেল ব্যাপারটা কি? ফানেল ব্যাপারটা আমি একটু আগে বলেছি, আমি আবারও বলছি। ফানেল ব্যাপারটা হলো এইরকম একটা পদ্ধতি অবলম্বন করা, যেই পদ্ধতিটা বা যেই প্রক্রিয়াটা একজন আননোন ব্যক্তিকে কাস্টমার হিসেবে গড়ে তুলতে পারে। একজন মানুষ আমার কোম্পানি সম্পর্কে বা আমার সার্ভিসগুলো সম্পর্কে, প্রোডাক্ট সম্পর্কে জানে না, সেই মানুষটাকেও আমরা কিছু ধাপ অবলম্বন করে আমাদের কাস্টমারে রূপান্তরিত করতে পারবো। সো যেই ধাপগুলো আমরা অবলম্বন করবো, এই ধাপগুলো মূলত একসঙ্গে ফানেলস, ডিজিটাল মার্কেটিং ফানেলস। সো এরপরে আসি স্টেজের ক্ষেত্রে, যেমন এই যে উপরে যেরকম বললাম, যে অ্যাওয়ারনেস, কনসিডারেশন, এখানেও ঠিক তাই। অ্যাওয়ারনেস, কনসিডারেশন, এরপরে কনভারসেশন, রিটেনশন, এই যে ব্যাপারগুলো ফানেলের বিভিন্ন ধাপ। এরপরে আসি হাউ টু বিল্ড অ্যান ইফেক্টিভ ফানেল। এই যে ইফেক্টিভ ফানেল তৈরি করতে গেলে আমাদের কি কি করতে হবে, কোন কোন পদ্ধতি অবলম্বন করে আমরা একটা ফানেল তৈরি করতে পারবো, কার্যকরী একটা ফানেল তৈরি করতে পারবো, যে কোনো বিজনেসের ক্ষেত্রে অথবা যে কোনো পণ্যের ক্ষেত্রে, যে কোনো সার্ভিসের ক্ষেত্রে আমরা কিভাবে সেটা আমরা করতে পারবো, এইটা হাউ টু বিল্ড অ্যান ইফেক্টিভ ফানেলের মধ্যে পড়ে। এবং আজকের ক্লাসে ফানেল ব্যাপারটা কি এবং ফানেলের বিভিন্ন ধাপ সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। এরপর একটু দেখে নিই ফানেলসের স্টেজগুলো নিয়ে আলোচনা করার আগে আমরা একটু দেখে নিচ্ছি যে ফানেল অপটিমাইজেশনের ক্ষেত্রে কোন কোন টুলস ব্যবহার করি। এইখানে অল্প কিছু টুলস এবং পপুলার কয়েকটা টুলসের নাম আমি লিখেছি। এরকম অনেক টুলস রয়েছে। গুগল অ্যানালাইটিক্সটা এখানে লিখেছি, হাবস্পট লিখেছি, লিড পেজেস লিখেছি, অপটিমাইজলি, ক্লিক ফানেলস। এগুলো কিন্তু আলাদা আলাদা। এগুলো বোঝা আপনাদের জন্য এখন একটু টাফ হবে, কারণ আমার অডিয়েন্সটা একদমই নতুন। এই ব্যাপারগুলো বোঝা একটু টাফ হবে। যেমন লিড পেজটা, এটা ল্যান্ডিং পেজের জন্য ব্যবহার করা হয়। গুগল অ্যানালাইটিক্সটা গুগল অ্যাডের ক্ষেত্রে কাজ করে। ক্লিক ফানেলসটা অন্যান্য সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে ব্যবহার হয়। তো এইভাবে করে বিভিন্ন ধরনের টুলস রয়েছে। কোন টুলস দিয়ে আপনি কাজ করবেন সেটা ডিপেন্ড করতেছে যে আপনি কোন প্ল্যাটফর্ম নিয়ে কাজ করবেন। আপনি সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করবেন না গুগল নিয়ে কাজ করবেন, আপনি এসইও করবেন না গুগলে অ্যাড দিবেন, আপনি ইমেল মার্কেটিং করবেন কিনা, এই ব্যাপারগুলোর উপর ডিপেন্ড করে আসলে টুলসগুলো নির্বাচিত হয়। কয়েকটা পপুলার টুলস নিয়ে আসছি, যে এই টুলসগুলো ধরে যখন আপনারা একটু রিসার্চ করবেন, একটু ঘাটাঘাটি করবেন, গুগলে একটু সার্চ করবেন, তখন যেন আপনারা বুঝতে পারেন যে এই ধরনের টুলগুলো ফানেল তৈরি করার ক্ষেত্রে বা ডিজিটাল মার্কেটিং করার ক্ষেত্রে এই ধরনের টুলসগুলো ব্যবহৃত হয়। জাস্ট আমি কয়েকটা উদাহরণের জন্য কয়েকটা টুলস এখানে তুলে নিয়ে আসছি। আজকের ক্লাসের মূল টপিকটা কি, তাহলে আমাদের ডিজিটাল মার্কেটিং এর যে ফানেলগুলো, সেই ফানেল। যাচ্ছি পরবর্তী স্লাইডে। এই স্লাইডে এসে আমরা ফানেলটা কিভাবে কাজ করে এবং ফানেল ব্যাপারটা আসলে কি, এই ব্যাপারটা আমরা জানবো। ফানেলের ক্ষেত্রে প্রথম যে
যে ব্যাপারটা, প্রথম যে ধাপটা সেটা হলো অ্যাওয়ারনেস। এই ফানেল ব্যাপারটা আপনি দেখেন যে উপর থেকে এরকম উপরে বড় হয়ে আসছে, তারপর আস্তে আস্তে ছোট হয়ে আসছে। ফানেলের যে মুখটা সেটা অনেক বড় এবং এই নিচের যে রেজাল্টটা যেখানে আসবে সেটা কিন্তু অনেক ছোট। বিভিন্ন ফানেল বিভিন্ন কিছুর ক্ষেত্রে, তরল জিনিসের ক্ষেত্রে যেরকম ব্যবহার করি যে আমরা উপর থেকে যত পরিধি ধরেই এই তরল দেখা যাচ্ছে ফানেলের মধ্যে দিয়ে থাকি না কেন, নিচে কিন্তু একদম সরু, নিচে এসে যতটুকু ছিদ্রটা হয়েছে এর থেকে বেশি কিন্তু এখান থেকে রেজাল্ট বের করতে পারবো না। আমরা উপরে ফানেলটা ধরলাম অনেক বড় একটা ফানেল, প্রচুর পরিমাণ লিকুইড আমরা উপরে ঢালতেছি, এই দিকটাতে ঢালতেছি, কিন্তু এইখানে এই পরিমাণ লিকুইড ঢাললেও কিন্তু ফানেলের নিচ দিয়ে যেই নিচের যে পরিধিটা এর থেকে বেশি লিকুইড আউটপুট করতে পারবো না। আমরা ইনপুট করতে পারবো প্রচুর পরিমাণ, আউটপুট হবে নিচে যে পরিধিটা আছে ওই পরিধি অনুযায়ী। ফানেলটা কিন্তু এইভাবেই কাজ করে। যত মানুষের সামনেই আপনার অ্যাডটা নিয়ে যান না কেন, এই দিকটাতে প্রচুর পরিমাণ মানুষ আপনার অ্যাডটা দেখলো, সবাই কিন্তু একদম শেষের রেজাল্ট আপনার কাস্টমার হিসাবে আসবে না। এখান থেকে ছেকে বিভিন্ন ধাপে মানুষজন বাদ পড়ে যাবে, বাদ পড়ে গিয়ে শেষমেশ কিছু মানুষ আসবে যারা অরিজিনালি আপনার কাস্টমার হবে, আপনার এখান থেকে পারচেস করবে। আমি প্রত্যেকটা স্টেপ ধরে আরেকটু ভালো করে বোঝাচ্ছি, আপনারা বুঝতে পারবেন। যেমন আমরা অ্যাওয়ারনেসে চলে আসি। এই ধাপটাতে আপনারা যে কাজটা করবেন সেটা হলো আপনাদের পণ্য বা সার্ভিস সম্পর্কে মানুষজনকে জানাবেন। একটা পণ্য রয়েছে আর যেটা আপনি বিক্রি করবেন, আপনার যে সার্ভিস রয়েছে, যে সার্ভিসটা আপনি বিক্রি করতে চাচ্ছেন, এই ব্যাপারগুলো মানুষজনকে তো জানাতে হবে এবং নতুন মানুষজনের সামনে এই ব্যাপারগুলো তুলে নিয়ে যেতে হবে। যে স্টেপগুলো অবলম্বন করব সেই ব্যাপারটাই হলো হাউ টু বিল্ড অ্যান ইফেক্টিভ ফানেলের মধ্যে আমি নিয়ে এসেছি। এই যে অ্যাওয়ারনেস তৈরি করব, এই অ্যাওয়ারনেস তৈরি করার জন্য আমরা কি কাজ করব, এই কাজটাই হলো ফানেল কিভাবে তৈরি করতে হয় সেই ব্যাপারটার কাজ। ফানেল তৈরি করার জন্য কি কি করব, প্রত্যেকটা স্টেপের জন্য আমরা কি কি কাজ করব, এই ব্যাপারগুলো আমরা আরো ভালো করে বুঝতে পারবো। আচ্ছা, চলে আসি অ্যাওয়ারনেসটা আমি বলেছি যে আপনার যে একটা পণ্য রয়েছে বা আপনার যে একটা সার্ভিস রয়েছে এই ব্যাপারটা সম্পর্কে মানুষজনকে আপনারা জানাবেন। জানানো ব্যাপারটা অ্যাওয়ারনেস। জানানোর জন্য আমরা কি করতে পারি? জানানোর জন্য আমরা অ্যাডভার্টাইজমেন্ট করতে পারি, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারি, আমরা পেইডও অ্যাড দিতে পারি, আবার আমরা নন পেইড বিভিন্ন গ্রুপে শেয়ার করা, ফেসবুক গ্রুপকে শেয়ার করা, বিভিন্ন ব্লগে শেয়ার করা, কোশ্চেন এন্ড অ্যান্সার যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো অ্যান্সারের মাধ্যমে, কোশ্চেনের মাধ্যমে হোক আপনার যে পণ্য আপনার সার্ভিস সম্পর্কে মানুষকে জানানো, নিউজ লেটার বা ইমেইলের মাধ্যমে মানুষকে জানানো, ওয়েবসাইট করে ওয়েবসাইটের এসইও করে এসইওর মাধ্যমে মানুষকে আপনার পণ্য আপনার সার্ভিস সম্পর্কে জানানো, এই বিভিন্নভাবে আপনি অ্যাওয়ারনেস তৈরি করতে পারেন। মূলত ডিজিটাল মার্কেটিং যারা করে তারা অ্যাওয়ারনেস জন্য অ্যাডভার্টাইজমেন্টটাই করে, কিন্তু অ্যাডভার্টাইজমেন্টটাই একমাত্র সমাধান না, এসইও অ্যাডভার্টাইজমেন্টের থেকেও শক্তিশালী একটা সমাধান। কিন্তু চলে যাচ্ছি অ্যাওয়ারনেসের পরে ইন্টারেস্ট। এই যে ধাপটা, সেই ধাপটা হলো যে আপনার অ্যাডভার্টাইজমেন্ট বা আপনার পণ্যের প্রচারণামূলক কোনো ধরনের পোস্ট, কোনো ধরনের কন্টেন্ট যখন কোনো একটা অডিয়েন্সের সামনে যাবে এবং সেই অডিয়েন্স ইন্টারেস্ট দেখাবে, তার হয়তো ওই আপনার অ্যাডটা বা আপনার এই কন্টেন্টটা পছন্দ হবে, যখন সেটা পছন্দ হবে তখন সেটা ইন্টারেস্টের মধ্যে চলে আসবে, তার আগ্রহ জন্মাবে আপনার এই পণ্যটার প্রতি বা আপনার এই সার্ভিসটার প্রতি। উনি একটা ক্লিক করবে, ক্লিক টু আপনার ওয়েবসাইটে ঢুকবে, অথবা যদি আপনি নিউজ লেটার করে রাখেন অথবা একটা ফর্ম করে রাখেন সেখানে ক্লিক করে উনি আসবে। পরের ধাপটা হলো কনসিডারেশন। এই কনসিডারেশন ধাপটাতে হলো সেই আপনার পণ্য সম্পর্কে রিসার্চ করবে। কনসিডারেশন ধাপটা যখন আসবে তখন কোন আপনার পণ্য বা আপনার সার্ভিসটা সম্পর্কে আরেকটু বিস্তারিত জানবে। যখন একটা মানুষ ক্লিক করবে, ক্লিক করে আপনার পণ্য বা সার্ভিসের পেজটাতে, ওয়েবসাইট পেজ হোক বা ইমেল নিউজ লেটার হোক, যাই কিছু হোক, আপনার ব্লগ, কোনো পোস্ট হোক, কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট হোক, এখানে যখন ক্লিক করবে, ক্লিক করে বিস্তারিত জানবে, তখন এই মানুষটা কনসিডারেশন ধাপটাতে আছে। কনসিডারেশন ধাপটাতে কিন্তু মানুষজন ডিসিশন নেওয়ার ঠিক আগ মুহূর্তে যেই চিন্তাগুলো করে যে আপনার পণ্যটা বা সার্ভিসটা দেখলাম, এইটা তো আমার প্রয়োজন আছে, এইটা আমি কিনতে পারি কিনা, এটা ওনার থেকে আমরা নিতে পারি কিনা, বা এই পণ্যটা যদি রিভিউ থাকে তাহলে রিভিউগুলো কেমন, এই পর্যায়টাতেই কিন্তু আপনার সাথে কনভারসেশন করবে যে পণ্যটা কেমন, পণ্যটা সম্পর্কে আর একটু বিস্তারিত আপনার কাছে জানতে চাইবে, হয়তো আপনার সাথে ফোনে কথা বলতে পারে বা তার যে প্রয়োজন সেই প্রয়োজনের সাথে পণ্যটা অ্যাডজাস্ট করতে পারছে কিনা। এমনও হইতে পারে যে তার ফ্যামিলির কারোর সাথে এই পণ্যটা নিয়ে সে ডিসকাস করছে। এই পর্যায়টাতে সে কনসিডারেশন স্টেটাতে আছে। এরপরেই সে ডিসিশনে চলে আসবে, ডিসাইড করবে যে আপনার কিনবে। ডিসাইড যখন করবে তখন এই পণ্যের সাথে আপনি অফারে কি কি দিচ্ছেন, এই পণ্যটার পেমেন্টটা কিভাবে করবে, এই ব্যাপারগুলো আসে ডিসিশনের ক্ষেত্রে। আপনার পণ্যটা কিনবে, এখন কিনবে কোন ওয়েতে, আপনি ডেলিভারিটা কোন ওয়েতে দিবেন, সে পেমেন্টটা কোন ওয়েতে করবে। কিছু পণ্য থাকে যেগুলো আপনার বাসায় আনার পরে ইনস্টলেশনের ব্যাপার থাকে, এই ব্যাপারগুলো সম্পর্কে যে ইনস্টলেশন আপনারা এসে করে দিবেন কিনা বা তার নিজের করে নিতে হবে কিনা ইনস্টলেশন, এই ধাপগুলো হলো ডিসিশনের ক্ষেত্রে। সে ডিসিশন নিয়ে ফেলেছে আপনার পণ্যটা সে পারচেস করবে, তখন এই ব্যাপারগুলো আসে যে পেমেন্ট কিভাবে করবে, ডেলিভারিটা কিভাবে নিবে, এই সংক্রান্ত ব্যাপারগুলো পারচেসের ক্ষেত্রে চলে আসে। পারচেসের পরে যে ব্যাপারটা, তো আপনার কাস্টমার হয়েই গেল, আপনার কাছ থেকে
সে কিন্তু আপনার পণ্য হোক বা আপনার সার্ভিস হোক, তখন কিন্তু সে নিয়ে নিয়েছে, সে ভোক্তা, আপনার কাস্টমার সে হয়ে গেছে। লয়ালিটি এবং অ্যাডভোকেসিতে পরে আসি। অ্যাওয়ারনেস থেকে পারচেজ পর্যন্ত আরেকবার একটু ধাপগুলো দেখি। অ্যাওয়ারনেসে হলো যে আপনার পণ্য এবং সার্ভিস সম্পর্কে একজন আননোন পারসনকে, যার এই সার্ভিসটা প্রয়োজন আছে কিন্তু সে আপনার কোম্পানি চেনে না, আপনিও তাকে চেনেন না, এইরকম একটা মানুষকে এই অ্যাওয়ারনেস স্টেপটাতে আপনি জানালেন যে আমি এরকম একটা পণ্য বিক্রি করি এবং বা আমি এরকম একটা সার্ভিস প্রদান করি। এরপরে ওনার একটু ইন্টারেস্ট জাগলো আপনার পণ্য সম্পর্কে আরো একটু জানার। ক্লিক করে আপনার পণ্যের ওয়েবসাইটে চলে গেল, বা যে ল্যান্ডিং পেজটা আপনি তৈরি করে রেখেছেন, আপনি যে লিঙ্কটা এখানে দিয়ে রেখেছেন, আপনি যেখানে চান যে ক্লায়েন্ট এখানে চলে আসুক, যেই লিঙ্কটা আপনি টার্গেট করে রেখেছেন সেখানে ক্লায়েন্ট চলে আসে, অথবা আপনি একটা ফর্ম দিয়ে রেখেছেন, সেই ফর্মে চলে আসলো ক্লিক করে, এবং ফর্মটা ক্লায়েন্ট ফিল আপ করলো যখন তার ইন্টারেস্ট আছে। এবং এই ফর্ম ফিল আপ করার পরে মাঝে মাঝে ল্যান্ডিং পেজটা কিন্তু ইন্টারেস্টের মধ্যেই চলে আসে, আবার কোনো সময় ল্যান্ডিং পেজটা আরো পরে আসে। আপনি কোনো একটা ইমেইল নিউজ লেটার দিলেন, আপনি ইমেইলটা নিয়ে নিলেন সাইন আপ ফর্মের মাধ্যমে, এরপর একটা নিউজ লেটার তাকে সেন্ড করলেন, নিউজ লেটারের মধ্যে আপনি ল্যান্ডিং পেজের একটা লিঙ্ক দিয়ে দিলেন, ক্লিক করে সে ল্যান্ডিং পেজে গেল। সো ল্যান্ডিং পেজের যে ব্যাপারটা, এটা কিন্তু কনসিডারেশনের মধ্যেও থাকতে পারে, ইন্টারেস্টের মধ্যেও থাকতে পারে। অ্যাওয়ারনেসের পরেই আপনার কাস্টমার ক্লিক করে আপনার ল্যান্ডিং পেজটা যদি আপনি ইন্টারেস্টে দিয়ে রাখেন সেখানে চলে আসতে পারে, অথবা ল্যান্ডিং পেজটা যদি আপনি ইন্টারেস্টে না দিয়ে ল্যান্ডিং পেজের আগেই আপনি কোনো একটা কন্ট্যাক্ট ফর্ম, কোনো একটা সাইন আপ ফর্ম, অথবা অন্য কোনো ধরনের ফর্ম টর্ম এগুলো ব্যবহার করেন, কোনো একটা ব্লগ পোস্ট ব্যবহার করেন, অথবা ওই পোস্টেই বা অন্যান্য কোনো পোস্ট বা কোনো ভিডিও কন্টেন্টও থাকতে পারে, অন্য কোনো একটা কন্টেন্ট ব্যবহার করেন, যখন আপনার পণ্য সম্পর্কে বা আপনার সার্ভিস সম্পর্কে মানুষের আরেকটু জানার আগ্রহ থাকে, এই ব্যাপারগুলো থেকে তারা জানতে পারে এবং জেনে তারপরে ক্লিক করে ল্যান্ডিং পেজে চলে আসতে পারে। সো ল্যান্ডিং পেজটা দুটোর মধ্যেই থাকতে পারে। ইন্টারেস্টের পরে সেই অডিয়েন্সটা যখন আরেকটু আগ্রহী হয় আপনার পণ্য সম্পর্কে, তখন সে ধাপিত হয় কিন্তু কনসিডারেশন, এবং কনসিডারেশনের পরেই সে ডিসিশন নিয়ে ফেলে যে আপনার পণ্যটা সে পারচেস করবে। সো যখন পারচেস করবে, ডিসিশন নিয়ে ফেলে, তখন এই যে ব্যাপারগুলো আসে যে আপনার পণ্যের সাথে আপনি কি কি দিচ্ছেন, আপনার পণ্যটা সে কিভাবে নিতে পারে, আপনার পণ্যটা কবে নিবে না নিবে, হাবিজাবি এই ধরনের ডিসিশন, অথবা সে তার ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলে এই ডিসিশনটা মেক করে। ডিসিশন মেক করার পরে পারচেস সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে আপনার পণ্য বা সার্ভিস সে গ্রহণ করবে। গ্রহণ করার জন্য যেই পদ্ধতিটা অবলম্বন করে সেটাই হলো পারচেস। এই ধাপের মধ্যে সে পেমেন্ট করবে কিভাবে, ডেলিভারি নিবে কবে, কিভাবে, এই ব্যাপারগুলো আসে। এরপরে চলে আসি যেটা আমরা বাদ রেখেছিলাম, সেটা হলো লয়ালিটি এবং অ্যাডভোকেসি। পণ্য বা সার্ভিস একজন কাস্টমার যখন নেয় বা আপনার ভোক্তা যখন সেটা ভোগ করে, পটেনশিয়াল কাস্টমার থেকে কাস্টমারে রূপান্তরিত হলো, ওই ব্যক্তির সাথে পরবর্তী যেই সংযোগগুলা এবং পরবর্তীতে ওই ব্যক্তির সাথে আপনার যে সম্পর্কটা তৈরি হলো, এই সম্পর্কটা বজায় রাখার যে ব্যাপারটা, সেটাই এখানে লয়ালিটি। আর অ্যাডভোকেসি ব্যাপারটা হলো, লয়ালিটি এবং অ্যাডভোকেসি একসাথে দেওয়া হয় এরকম যে পরবর্তীতে আপনার সাথে কাস্টমারের ভালো সম্পর্কটা বিল্ড আপ করা। একটা হলো ভালো সম্পর্ক থাকা, আরেকটা হলো কাস্টমার নিজে যখন আপনার পণ্য সম্পর্কে শেয়ার করবে কারোর সাথে, কোথাও কথা বলবে, এই ব্যাপারগুলো, এই দুটো ব্যাপার মিলে লয়ালিটি এবং অ্যাডভোকেসি। আপনার সাথে কাস্টমারের এই ভালো সম্পর্ক রাখার জন্য আপনি তখন কি করতে পারেন? আপনি করতে পারেন হলো কিছুদিন পর কাস্টমারের সাথে কথা বলতে পারেন, কাস্টমারের আপনি অফার করতে পারেন যে আপনি আমাদের এখান থেকে প্রথম পণ্যটা পারচেস করছেন, পরবর্তী পণ্যতে আপনার জন্য এইরকম একটা অফার দেওয়া হলো, অথবা আপনি যে পণ্যটা পারচেস করলেন সেই পণ্যটা সম্পর্কে ক্লায়েন্টকে বা কাস্টমারকে জিজ্ঞেস করতে পারেন যে পণ্যটা ঠিক আছে কিনা, আপনি ঠিক মতো পণ্যটা ব্যবহার করতে পারছে কিনা। ওই পণ্যটার সাথে আপনি অন্য কোনো পণ্য তাকে অফার করতে পারেন যে আপনি এই পণ্যটা নিয়েছেন, এই পণ্যটার সাথে আপনি যদি এই পণ্যটার পরে এই পণ্যটা এখন পারচেস করেন, তাহলে এরকম ব্লা 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 অফার আপনার জন্য রয়েছে। আপনি যে পণ্যটা দিয়েছেন যদি সেটার ওয়ারেন্টি থাকে, তাহলে যতদিন ওয়ারেন্টি থাকে ততদিনের মধ্যে ওইটার যে কোনো দায়িত্ব আপনার যেরকমটা হওয়া উচিত সেইটাই কাস্টমারের সাথে বজায় রাখতে হবে। এছাড়া হলো যে আমরা যেটা করি যে বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয় যে ইমেইলের মাধ্যমে কিছুদিন পর কাস্টমারকে আসলে মনে করিয়ে দেওয়া হয় যে আমরা আসলে এখনো আছি। সো যেই কাস্টমারটা আননোন কাস্টমারটা একবার আমাদের কাস্টমার হলো, সেই কাস্টমারের সাথে আমরা কিভাবে দীর্ঘদিন আমাদের সম্পর্কটা রাখতে পারবো এবং সেই সম্পর্কের দরুন আমরা আরো তাকে দিয়ে পারচেস করাইতে পারবো, এই ব্যাপারটাই লয়ালিটি এবং অ্যাডভোকেসির মধ্যে পড়ে। সো দিস ইজ দ্য ফাইনাল। শুরুতে যেটা বলেছিলাম যে আননোন একজন পার্সন যে আপনাকে চেনেন, আপনার কোম্পানি সম্পর্কে চেনে না, সেই ব্যক্তি বিভিন্ন ধাপ অনুসরণ করে কাস্টমার হয়ে যাবে এবং লং টার্ম আপনার কাস্টমার হিসেবে থাকবে।
এই কাজগুলো করার জন্য যেই ধাপগুলো আমরা ব্যবহার করি সেই ধাপগুলোই আসলে ডিজিটাল মার্কেটিং ফানেল। এখন আগের স্লাইডে যেই ব্যাপারটা আমরা ফেলে এসেছি যে হাউ টু বিল্ড অ্যান ইফেক্টিভ ফানেল কিভাবে তৈরি করতে হয়, এই ব্যাপারটা আমি আরেক ছোট করে একটু বলে দিচ্ছি। ফানেল তৈরি করার জন্য প্রথমেই যে ধাপগুলো আমরা আসলে ডিজিটাল মার্কেটিং যারা করে, আপনারা যারা ডিজিটাল মার্কেটিং করবেন, প্রথমেই যেটা করবেন সেটা হলো আপনি অডিয়েন্স টার্গেট করবেন। আপনি যে পণ্যটা বা সার্ভিসটা দিবেন, পণ্য বা সার্ভিসের জন্য যেই অডিয়েন্সগুলো পারফেক্ট, যারা এই পণ্যগুলো বা সার্ভিসটা পারচেস করতে পারে, সেই অডিয়েন্সগুলো টার্গেট করবেন। সেটার বয়স হইতে পারে, কাস্টমারের বিহেভিয়ার হিসেবে হইতে পারে, লোকেশন অনুযায়ী হইতে পারে যে আপনি কোন লোকেশনে আপনার সার্ভিসটা দিচ্ছেন বা কোন লোকেশনে আপনার পণ্যটা সেল করবেন, কোন বয়সের মানুষ এগুলো ব্যবহার করবে এবং কোন প্ল্যাটফর্মগুলোতে আপনি আপনার কাস্টমার বেশি পাবেন, সেই প্ল্যাটফর্মগুলো আপনি নির্বাচন করতে পারেন। এই ব্যাপারগুলো একটা ধাপ, ফানেল ক্রিয়েট করার ক্ষেত্রে এই ব্যাপারটা একটা ধাপ। এরপরে হলো যে কন্টেন্ট তৈরি করা, যে কন্টেন্ট তৈরি করবেন ওইটার জন্য। পণ্যই আসি, পণ্য বারবার পণ্য, সার্ভিস বাদ দিলাম, পণ্য। আপনি যে পণ্যটা বিক্রি করবেন, এই পণ্যটার জন্য আপনি অ্যাডভার্টাইজমেন্ট যদি করেন তাহলে একটা অ্যাড তৈরি করবেন। আপনি যদি নিউজ লেটারের মাধ্যমে আপনি যদি ইমেইল করেন, ইমেইল মার্কেটিং করেন, ইমেইলটা কিভাবে আপনি করবেন, ইমেইলটা কিভাবে সাজাবেন, বা ভিডিও কন্টেন্ট তৈরি করেন, অডিও কন্টেন্ট তৈরি করেন, একটা ব্লগ পোস্ট তৈরি করেন, এই কন্টেন্টটা আপনি কিভাবে করবেন সেটাও কিন্তু আপনার সামঞ্জস্য করে করতে হবে। যেমন আপনি যদি বেবিদের প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাইলে যে আপনার ডিজাইনগুলো যেরকম হবে, আপনি যদি ম্যাচিউরদের প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাহলে কিন্তু ডিজাইনগুলো সেরকম হবে না। এমন হইতে পারে যে পণ্যের কালার বা আপনার লোগোর কালার একই, কিন্তু এইজ অনুযায়ী কিন্তু আপনাকে ফন্ট নির্বাচন করতে হবে, আপনাকে ডিজাইন, এটা ডিজাইনের ব্যাপার। যদিও কন্টেন্ট ডিজাইনের যে ক্লাসটা আমাদের আছে ওখানে আর একটু ভালো করে আপনারা বুঝতে পারবেন, মডিউল কিন্তু রয়েছে। তো যাই হোক, এরপরে আপনি কন্টেন্ট রেডি করবেন। কন্টেন্ট রেডি করার পরে যেটা আপনাকে করতে হবে, কন্টেন্টের চ্যানেল বেছে নেবেন। ওই যে আমি আপনাকে বললাম, ডিসাইড করবেন যে আপনার কাস্টমাররা, আপনার যে সম্ভাব্য কাস্টমার যারা, তারা কোন চ্যানেলটাতে থাকে। তারা কি বেশিরভাগ সময় ইউটিউব ব্যবহার করে, তারা কি বেশিরভাগ সময় ইউটিউবে থাকার সম্ভাবনা বেশি, বা তারা বেশিরভাগই গুগলে সার্চ করে, অথবা তারা বেশিরভাগই ব্লগ পড়ে, সোশ্যাল মিডিয়াগুলোতে থাকে, ফেসবুক বা ইনস্টাগ্রামে বেশি থাকে। আরো যে ব্যাপার বের করতে পারেন সেটা হলো যে কোন সময়টাতে তারা বেশি অ্যাক্টিভ থাকে। এই ব্যাপারটাও কিন্তু কাজে দেয়, যে ওই সময় যদি আপনি একটা পোস্ট করেন, কোন সময়টাতে পোস্ট করলে আপনার কাস্টমারদের সামনে বেশি যায় বা অডিয়েন্সদের সামনে একটু বেশি অডিয়েন্সদের সামনে যায়, এই ব্যাপারগুলো আপনাকে দেখতে হবে। একটা ক্যাম্পেইন স্টার্ট করতে হবে। ফানেল ক্রিয়েট করার যে স্টেপগুলো যথাযথভাবে সেগুলো অবলম্বন করে একটা ক্যাম্পেইন স্টার্ট করতে হবে। এরপরে যে ক্যাম্পেইনটা আপনি স্টার্ট করেন, এই ক্যাম্পেইনটা অপটিমাইজ করতে হবে। ক্যাম্পেইনটার রেজাল্ট কি আসতেছে, ক্যাম্পেইনটাতে কোনো ভুল ভ্রান্তি আছে কিনা, এই ব্যাপারগুলো দেখা, ক্যাম্পেইনটাতে কেমন রেসপন্স পাচ্ছেন, ক্যাম্পেইনটার কোন স্টেপটাতে এসে মানুষ থেমে যাচ্ছে, ফানেলের কোন স্টেপটাতে এসে মানুষজন থেমে যাচ্ছে, এবং ফানেলের কোন স্টেপটাতে আসার পরে মানুষের রেসপন্সটা আপনি কম পাচ্ছেন, এই ব্যাপারগুলো আপনাকে একটু দেখা এবং সেই অনুযায়ী অপটিমাইজ করা। এই কাজগুলো করে আপনি কিন্তু ফানেল তৈরি করতে পারেন। যদিও এটা খুবই শর্টকাটে বললাম, কারণ আজকের ক্লাসটা আসলে ফানেল কিভাবে ক্রিয়েট করতে হয় এটা দেখানোর মতো বা এটা বোঝানোর মতো ক্লাস না। ফানেল ব্যাপারটা কি এইটা বোঝানোর ক্লাস। আজকের ক্লাসটাতে আমরা জানলাম যে ফানেল ব্যাপারটা কি, ডিজিটাল মার্কেটিং ফানেলটা কি, এবং এটা কিভাবে কাজ করে, ফানেল কিভাবে তৈরি করতে হয়। এইটার জন্য আপনাদেরকে অবশ্যই একটা অ্যাডভান্স কোর্স করতে হবে। আমাদের এই কোর্সে ফানেল তৈরির বিষয়টা হাতে কলমে দেখানো হচ্ছে না, যেহেতু ডিজিটাল মার্কেটিং এটা বেসিক কোর্স। টার্গেট করেছি যে ফানেল ব্যাপারটা কি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। এরপরেও যদি আপনাদের এরকম হয় যে ফানেলটা কিভাবে তৈরি করতে হয় এটা জানতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি শুধু ফানেল তৈরি করা দেখানোর জন্য একটা ভিডিও ক্রিয়েট করতে পারি, অথবা অন্যান্য কোনো ভিডিও সাজেস্ট করতে পারি আপনাদেরকে যে ডিজিটাল মার্কেটিং ইফেক্টিভ ফানেল কিভাবে তৈরি করতে হয়। তো আমরা কিন্তু আমাদের মডিউলটাতে যদি গিয়ে দেখি, মডিউলের স্লাইডটা যদি আমরা একটু দেখি, আমাদের মডিউলেও কিন্তু রয়েছে ডিজিটাল মার্কেটিং ফানেলের পরেই কন্টেন্ট ক্রিয়েটিং এবং মার্কেটিং, হাউ টু ক্রিয়েট ডিজিটাল মার্কেটিং ফানেল। এই ব্যাপারটা কিন্তু আমাদের এই কোর্সে কোনো মডিউল নেই। চলে যাই আজকে কি শিখলাম আরেকবার একটু দেখে নেই। আজকে আমরা শিখলাম হলো ডিজিটাল মার্কেটিং ফানেল কি জিনিস, ফানেলের কি কি ধাপ থাকে এই সম্পর্কে আমরা জানলাম। ফানেল অপটিমাইজেশনের জন্য আমাদের কি কি টুলস দরকার হয়, অল্প কয়েকটা টুলস এখানে দেয়া রয়েছে। এরপরে ফানেল সম্পর্কে আরেকটু ডিটেইল আমরা এই ছকটাতে বুঝে নিলাম। অ্যাওয়ারনেস কিভাবে তৈরি করব, অ্যাকশনটা কিভাবে হয়, কিভাবে অ্যাওয়ারনেসের পরে মানুষজন ইন্টারেস্ট এবং এই স্টেজগুলোতে আসে, ইন্টারেস্ট, কনসিডারেশন, ডিসিশন অ্যান্ড পারচেজ, এই স্টেজগুলোতে ধাপে ধাপে কিভাবে অডিয়েন্সরা আসে, মানুষজন এসে আমাদের কাস্টমার হয়, এবং কাস্টমারের সাথে লয়ালিটিটা বজায় রাখা এবং অ্যাডভোকেসির ব্যাপারটা, এই ব্যাপারটা আমরা আজকে জানলাম। আজকের ক্লাসে এই পর্যন্তই থাকছে। পরের ক্লাসের স্লাইডটা একবার দেখে নিচ্ছি।
পরের ক্লাসে আমাদের থাকছে কন্টেন্ট ক্রিয়েটিং অ্যান্ড মার্কেটিং। আমরা কন্টেন্ট ক্রিয়েট করব কিভাবে, দেখুন আমাদের এই ফানেল তৈরি করার জন্য কিন্তু এখানে লেখা আছে যে টার্গেট অডিয়েন্স, এরপরেই ক্রিয়েট কম্পেলিং কন্টেন্ট। কন্টেন্ট ক্রিয়েট করতেই হবে আপনাকে। ডিজিটাল মার্কেটিং করতে গেলে অবশ্যই আপনাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। আপনি মার্কেটিং করবেন, মার্কেটিং কন্টেন্ট তো দরকার হবে। অডিয়েন্সদের সামনে আপনি কি নিয়ে আসবেন, অডিয়েন্সদের সামনে যেটা নিয়ে আসবেন আপনার পণ্য এবং সার্ভিস সেল করার উদ্দেশ্যে, সেটাই তো কন্টেন্ট। কন্টেন্ট কি বিস্তারিত জানবো পরবর্তী ক্লাসে, এবং কন্টেন্ট মার্কেটিং কিভাবে করতে হয় এই ব্যাপারগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। সো আজকের ক্লাসে এই পর্যন্তই থাকছে। অবশ্যই 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 এই তৃতীয় ক্লাসের আগে যে আরো দুটো ক্লাস রয়েছে সেই দুটো ক্লাস সম্পূর্ণ করে তারপরে তৃতীয় ক্লাসে আসবেন। আমি প্রত্যেকটা ক্লাসে এটা শুরুর দিকে মেনশন করে আজকে শেষে মেনশন করছি যে কোনো ধরনের কোর্সে আপনি কোনো ক্লাস বা কোনো স্টেপ বাদ দিয়ে কোর্সটি সম্পূর্ণ করতে পারবেন না, সুতরাং একদম শুরু থেকেই আপনাকে করতে হবে। দ্বিতীয় ক্লাসের লিঙ্কটা এই ক্লাসের ডেসক্রিপশনের সাথে দেওয়া থাকবে ইউটিউবে। ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি কিন্তু প্রিভিয়াস ক্লাসে ক্লিক করেই আপনি প্রিভিয়াস ক্লাসটাতে চলে যেতে পারবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।